ঠিক আছে, বিষয়টা একটু খুলে দেখা যাক। মানে ধরুন, এমন একজন মানুষের কথা ভাবা যাক যিনি তার নিজের কর্মক্ষেত্রে একদম অপ্রতিদ্বন্দ্বী। হুম, মানে যাকে বলে একদম মাস্টার অফ হিজ ক্রাফট। একদম তাই। ক্যামেরার লেন্সে চোখ রাখলে তিনি জানেন ঠিক কোন ফ্রেমে কতটা আলো পড়বে, বা ধরুন একজন অভিনেতার চোখের পাতা ঠিক কতবার কাঁপবে। আর নেপথ্য সঙ্গীত ঠিক কোন সেকেন্ডে গিয়ে থামবে সেটাও তার নখদর্পণে। ঠিক, নিজের তৈরি করা সেই বিশাল সাম্রাজ্যে তিনি একজন নিখুঁত জাদুকর। কিন্তু এই একই মানুষকে যদি হঠাৎ করে একটা লাইভ থিয়েটারের মঞ্চে শয়ে শয়ে দর্শকের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়, তখন কি হবে? বাপরে, সেটা তো একটা দেখার মতো বিষয় হবে। শুনলে হয়তো অবিশ্বাস্য মনে হবে, কিন্তু এই বিশ্ববরণ্য মাস্টার শেফটি অন্যের রান্নাঘরে ঢুকতে রীতিমতো ভয় পেতেন। আচ্ছা। হ্যাঁ, মানে তার ছিল প্রচণ্ড স্টেজ ফ্রাইট বা মঞ্চভীতি। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল শিল্পের ইতিহাসে এমন বৈপরীত্য সত্যি খুব বিরল। যিনি সেলুলয়েডের ফিতায় একটা গোটা শতাব্দীকে ধরে রাখলেন, তিনি কিনা সরাসরি দর্শকের চোখের দিকে তাকাতে কুণ্ঠাবোধ করতেন। একদম। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একজন মানুষের অজানা একটা দিকের খোঁজ করব। তিনি আর কেউ নন, ভারতীয় চলচ্চিত্রের অবিসংবাদিত কিংবদন্তি সত্যজিৎ রায়। আর আমাদের আজকের এই আলোচনার মূল ভিত্তি হল দেবাশিস মুখোপাধ্যায়ের লেখা অত্যন্ত তথ্যবহুল একটা বই। বইটার নাম সত্যজিৎ রায় নাট্যপ্রসঙ্গ। খুব চমৎকার একটা বই। আমরা তো সাধারণত জানি, সত্যজিৎ রায় নিজে নানা সাক্ষাৎকারে বারবার বলেছেন যে তিনি থিয়েটারের লোক নন। হ্যাঁ, উনি তো বলতেন চলচ্চিত্রের ভাষা আর নাটকের ভাষা একেবারে আলাদা। কিন্তু দেবাশিস মুখোপাধ্যায়ের এই বইটি পড়তে গিয়ে আমার মনে হল আমরা হয়তো এতদিন একটা মরীচিকার পেছনে ছুটছিলাম। বইয়ের ভেতরের তথ্যগুলো সেই চেনা ধারণাকে একেবারে মূল থেকে নাড়িয়ে দেয়। মানে এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল চলচ্চিত্রে সরাসরি নাটকের চড়া ব্যাকরণ বা থিয়েট্রিক্যাল অ্যাক্টিং ব্যবহার না করলেও সত্যজিতের মগজাস্ত্রে থিয়েটারের প্রভাব কতটা গভীর ছিল তাই বইটি খুব নিখুঁতভাবে প্রমাণ করে। তাই না? হ্যাঁ, তার চিন্তা ভাবনা, ধরুন তার ফ্রেম তৈরি করার কৌশল, এমনকি তার রাজনৈতিক চেতনার গভীরেও থিয়েটার একটা বিশাল বড় ভূমিকা পালন করেছিল। তাই শুরুতে ওই স্টেজ ফ্রাইট বা মঞ্চভীতির কথায় আসা যাক। একদম গোড়া থেকে শুরু করা যাক। শান্তিনিকেতনে পড়ার সময়কার একটা ঘটনায় বইটিতে দারুণভাবে উঠে এসেছে। তখন প্রখ্যাত শিল্পী রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনে একটা নাটক পরিচালনা করছিলেন। আচ্ছা, নাটকটা কি ছিল? ক্লিফোর্ড বক্সের দ্য পোয়েটাসেস অফ ইস্পাহান, এই নাটকটার বঙ্গীকর করা হয়েছিল। তো রামকিঙ্কর বেইজ চেয়েছিলেন সত্যজিৎ রায় সেখানে অভিনয় করুন। ও আচ্ছা, কিন্তু উনি তো রাজি হননি নিশ্চয়ই। একদমই না, সত্যজিৎ কিছুতেই রাজি হননি। তার ওই একটাই সমস্যা, মঞ্চভীতি। স্টেজে ওঠার কথাই তিনি রীতিমতো গুটিয়ে যেতেন। স্টেজ ফ্রাইট। হ্যাঁ, রামকিঙ্কর বেইজ তো শেষ পর্যন্ত ভীষণ রেগে গিয়েছিলেন। তিনি রেগে গিয়ে বলেছিলেন, তোমার আবার বেশি ন্যাকামো। হ্যাঁ, রামকিঙ্কর বেজের ওই বিরক্তিটা কিন্তু খুব স্বাভাবিক ছিল, কারণ তিনি হয়তো সত্যজিতের ভেতরে থাকা শিল্পবোধটাকে দেখতে পাচ্ছিলেন, কিন্তু সত্যজিৎ নিজেকে আড়ালে রাখছিলেন। হ্যাঁ, তা তো বটে। তবে যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এর তুলনা করি, তাহলে বুঝতে পারব বিষয়টা শুধু লাজুক স্বভাবের ছিল না, এর পেছনে ছিল নিয়ন্ত্রণ বা কন্ট্রোলের একটা মনস্তত্ত্ব। কন্ট্রোলের মনস্তত্ত্ব? বিষয়টা ঠিক কেমন? ধরুন চলচ্চিত্রে একজন পরিচালক খুব সহজেই কাট বলতে পারেন, রিটেক নিতে পারেন, সবটাই তার নিয়ন্ত্রণে। হ্যাঁ, সেটা তো বটেই। কিন্তু থিয়েটারের মঞ্চে একবার পর্দা উঠে গেলে অভিনেতাকে আর বাঁচানোর কেউ থাকে না। হয়তো এই নিয়ন্ত্রণ হারানোর ভয়টাই তাকে মঞ্চ থেকে দূরে সরিয়ে রেখেছিল। বাহ, এই পয়েন্টটা কিন্তু দারুণ। কিন্তু এই ভয় কি তাকে পুরোপুরি মঞ্চের জগৎ থেকে বিচ্ছিন্ন করতে পেরেছিল? উত্তর হল একদমই নয়। তাই নাকি? হ্যাঁ, ১৯৪১ সালে কলাভবনে যখন সুকুমার রায়ের হযবরলা নাটকটি মঞ্চস্থ হয়, তখন সত্যজিৎ এক অদ্ভুত উপায়ে সেই নাটকের সাথে যুক্ত হয়েছিলেন। উনি কি ব্যাকস্টেজে কিছু করতেন? তিনি সরাসরি অভিনয় করেননি ঠিকই, কিন্তু নেপথ্যে থেকে একটা মেকানিজম বা কৌশল তৈরি করেছিলেন। ওই নাটকের যে কাক্ষেশ্বর কুচুকুচে চরিত্রটা আছে না, হ্যাঁ, কাক্ষেশ্বর কুচুকুচে। ওই চরিত্রটার জন্য তিনি একটা বিশাল কালো কাগজের ঠোঁট বানিয়েছিলেন।
আর সেই ঠোঁটটার সাথে একটা সুতো বাঁধা ছিল। ওহ, দারুণ তো! এবং এই সুতোবাঁধা ঠোঁটটাই হল তার পরিচালনার প্রথম হাতেখড়ি। ঠিক তাই। সত্যজিৎ পর্দার আড়ালে বসে সেই সুতোটা ধরে টানতেন, আর মঞ্চে কাক্ষেশ্বরের সংলাপ বলার সাথে সাথে ঠোঁটটা নড়ত। ব্যাপারটা অনেকটা পাপেট মাস্টারের মতো। একদম। এই ছোট ঘটনাটি তার ভবিষ্যৎ জীবনের একটা বিরাট ইঙ্গিত দেয়। স্পটলাইটের আলোয় না দাঁড়িয়ে আড়াল থেকে একটা গোটা জগৎকে নিয়ন্ত্রণ করা, একটা চরিত্রকে জীবন্ত করে তোলা, একজন পরিচালকের মূল কাজ তো এটাই, যিনি নিজে আড়ালে থাকেন কিন্তু মঞ্চের প্রত্যেকটি নড়াচড়া তার হাতের মুঠোয় থাকে। আর এখান থেকেই বিষয়টা আসলে দারুণ চিত্তাকর্ষক হয়ে উঠছে। কিভাবে? কারণ শুধু কাগজের ঠোঁট বা মাস্ক বানানোর মধ্যেই তার এই নেপথ্য প্রেম আটকে থাকেনি। তিনি আস্ত একটি নাটকের সেট ডিজাইনও করেছিলেন। আচ্ছা। আর সেই সেট ডিজাইন নিয়ে এমন একটা ঘটনা আছে যা শুনলে মনে হবে যেন একেবারে ফেলুদার কোনো রহস্য গল্প পড়ছি। হা, যেখানে মূল সাক্ষী নিজেই সব ভুলে গেছেন, অথচ প্রমাণ লুকিয়ে আছে আরেকজনের ফাইলে। ঠিক ধরেছেন। ১৯৫১ সালের ঘটনা। কলকাতার নিউ এম্পায়ারে রবীন্দ্রনাথ ঠাকুরের তপতি নাটক মঞ্চস্থ হওয়ার কথা। এই নাটকের পরিচালক এবং মুখ্য অভিনেতা ছিলেন সেকালের অত্যন্ত দাপুটে অভিনেতা বিকাশ রায়। হ্যাঁ, বিকাশ রায় তো তখন বিশাল নাম। আর এই নাটকের মঞ্চসজ্জা বা সেট ডিজাইনের দায়িত্ব যিনি নিয়েছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং সত্যজিৎ রায়। সাথে ছিলেন তার দীর্ঘদিনের সহযোগী বংশীচন্দ্র গুপ্ত। ও আচ্ছা, বংশীচন্দ্র গুপ্তও ছিলেন। হ্যাঁ, কিন্তু রহস্যের শুরু অনেক বছর পর। লেখক দেবাশিস মুখোপাধ্যায় যখন এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য বিকাশ রায়কে জিজ্ঞেস করেন, বিকাশ রায় সব শুনে অবাক হয়ে যান। মানে উনি অস্বীকার করেন? একেবারে। তিনি স্পষ্ট অস্বীকার করে বলেন এমন কোনো নাটক তিনি পরিচালনা করেননি বা তার স্মৃতিতে অন্তত এমন কিছু নেই। বাপরে! অথচ সত্যজিৎ রায়ের মতো একজন মানুষ, যিনি নিজের আর্কাইভ নিয়ে অসম্ভব খুঁতখুঁতে ছিলেন, তার কাছে কিন্তু সেই নাটকের বুকলেটটি সযত্নে রাখা ছিল। হ্যাঁ, একদম যত্ন করে রাখা। সেই বুকলেটে অত্যন্ত স্পষ্টভাবে শিল্পনির্দেশক হিসেবে সত্যজিৎ রায় এবং বংশীচন্দ্রগুপ্তর নাম ছাপা ছিল, সাথে নাটকের একটি ছবিও ছিল। মানে ভাবা যায়, একজন পরিচালক তার নিজের নাটক ভুলে গেছেন, কিন্তু একজন সেট ডিজাইনার দশকের পর দশক ধরে সেই প্রমাণ জমিয়ে রেখেছেন। এটা প্রমাণ করে যে থিয়েটারের সাথে এই যুক্ত হওয়াটাকে সত্যজিৎ কতটা গুরুত্ব দিতেন। কিন্তু আমি বইটা পড়ার সময় ভাবছিলাম, এখানে সেট ডিজাইনের ধরনটা নিয়ে এত কথা কেন বলা হচ্ছে। জানা যাচ্ছে সত্যজিৎ এই নাটকের জন্য একটি অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত মঞ্চসজ্জা তৈরি করেছিলেন। অ্যাবস্ট্রাক্ট সেট। হ্যাঁ, ১৯৫০-এর দশকে কলকাতা থিয়েটারে তো সাধারণত খুব জমকগালো বাস্তবমুখী সেট দেখা যেত। বড় বড় থাম, রাজপ্রাসাদের ঝাড়বাতি, এসব ছেড়ে তিনি হঠাৎ বিমূর্ত সেটের দিকে কেন ঝুঁকলেন? এর পেছনে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব নাট্যদর্শনের একটা বড় প্রভাব ছিল। রবীন্দ্রনাথ নিজে তার নাটকে বাস্তবমুখী সেট একদমই পছন্দ করতেন না। আচ্ছা, কেন? তার যুক্তি ছিল খুব পরিষ্কার। স্টেজে যদি সত্যিকারের গাছ, পাহাড় বা রাজপ্রাসাদের হুবহু নকল তৈরি করে রাখা হয়, তবে তা দর্শকদের কল্পনা শক্তিকে খাটো করে দেয়। ও, মানে দর্শককে সবটা দেখিয়ে দিলে তারা আর ভাববে কি, তাই তো? একদম ঠিক। দর্শককে যদি সবটাই চোখের সামনে তৈরি করে দেওয়া হয়, তাহলে তাদের মন কি কাজ করবে? সত্যজিৎ রায় রবীন্দ্রনাথের এই বুদ্ধিবৃত্তিক দর্শনের সাথে সম্পূর্ণ একমত ছিলেন। তার মানে ওই বিমূর্ত সেটে হয়তো শুধু কয়েকটা জ্যামিতিক কাঠামো ছিল আর আলোর ব্যবহার ছিল, বাকি রাজপ্রাসাদটা দর্শকদের নিজেদের মনের পর্দা এঁকে নিতে হতো। ঠিক তাই। এই অ্যাবস্ট্রাক্ট সেট শুধু একটা ডিজাইনের চমক ছিল না, এটি ছিল রবীন্দ্রনাথের দর্শনের প্রতি সত্যজিতের শ্রদ্ধার্ঘ্য। তিনি বিশ্বাস করতেন দর্শক বোকা নয়, তাদের চিন্তার স্বাধীনতা দিতে হবে। হ্যাঁ, আর এই চিন্তার স্বাধীনতার প্রতি তার যে সম্মান, সেটাই কিন্তু তাকে পরবর্তীকালে থিয়েটারের রাজনৈতিক লড়াইয়ের ময়দানে টেনে এনেছিল। বাহ, এই সংযোগটা সত্যি অভাবনীয়। কারণ শিল্পের মঞ্চে যিনি দর্শকদের কল্পনা আর চিন্তার স্বাধীনতা দিতে চাইছেন, রাষ্ট্রের কোনো সেন্সরশিপ যখন সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করতে আসবে, তখন তিনি তো চুপ করে বসে থাকতে পারবেন না। একদমই না। আমরা সত্যজিৎ রায়কে মূলত তার চলচ্চিত্র এবং বিভিন্ন সাক্ষাৎকারের মাধ্যমে একজন পরিশীলিত, উদারনৈতিক মানুষ হিসেবেই চিনি, যিনি কখনো কোনো মিছিলে স্লোগান দিচ্ছেন এমন ছবি খুব একটা দেখা যায় না। সচরাচর দেখা যায় না, ঠিক। ৪২ সাল থেকে শুরু করে ৬০-এর দশক পর্যন্ত বাংলার থিয়েটারে একটা বিশাল পালাবদল ঘটছিল। আর ১৯৬২-৬৩ সালের দিকে সরকার যখন নাট্যানুষ্ঠান বিল এনে নাটকের ওপর আইনি সেন্সরশিপ চাপানোর চেষ্টা করে,
তখন সত্যজিৎ রায় কিন্তু ড্রয়িং রুমে বসে শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেননি। না, একদম রাস্তায় নেমে এসেছিলেন। হ্যাঁ, তিনি সেই প্রতিবাদী সম্মেলনের অন্যতম মূল আহ্বায়ক হিসেবে সামনে এসে দাঁড়িয়েছিলেন। তারপর ১৯৬৫ সালের সেই বিখ্যাত ঘটনা, উৎপল দত্তের কল্লোল নাটক। নৌবিদ্রোহের পটভূমিতে লেখা নাটক। হ্যাঁ, এই নাটকের জন্য উৎপল দত্তকে যখন গ্রেফতার করা হলো, তখন পুরো বাংলার শিল্পমহল কেঁপে উঠেছিল। ১৯৬৬ সালের ১৩ই জানুয়ারি কলকাতায় সেন্সরশিপ এবং এই গ্রেফতারের বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদী পদযাত্রা হয়। আর অবাক করা বিষয় হল, সেই পদযাত্রার একেবারে সামনের সারিতে ব্যানার হাতে হেঁটেছিলেন সত্যজিৎ রায়। সত্যি ভাবলে গায়ে কাটা দেয়। শুধু তাই নয়, কলকাতায় উৎপল দত্তের উদ্যোগে যখন ভারতের ব্রেক্ট সোসাইটি প্রতিষ্ঠিত হয়, সত্যজিৎ রায় নির্দ্বিধায় তার সভাপতিপদ গ্রহণ করেন। বাপরে! এমনকি ওই সোসাইটির মুখপত্র এপিক থিয়েটারের প্রচ্ছদ আঁকা থেকে শুরু করে তার নামকরণ সবটাই তার নিজের হাতে করা। তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনাগুলো খুবই তাৎপর্যপূর্ণ। তবে এখানে একটা বিষয় পরিষ্কার থাকা দরকার, আমরা এই ঘটনাগুলোকে স্রেফ ঐতিহাসিক তথ্য হিসেবেই বিশ্লেষণ করছি। হ্যাঁ, একদমই তাই। সত্যজিৎ রায় কোন রাজনৈতিক দলের কতটা ঘনিষ্ঠ ছিলেন, বা আমরা কোনো নির্দিষ্ট বামপন্থী বা ডানপন্থী রাজনীতিকে সমর্থন করছি কিনা, সেটা এখানে মূল বিষয় নয়। মূল বিষয় হল একজন শিল্পীর দায়বদ্ধতা। ঠিক, আমরা শুধু মূল বইয়ের তথ্যগুলো তুলে ধরছি। কিন্তু আমার প্রশ্ন হল, একজন মানুষ যিনি নিজের চলচ্চিত্রে সরাসরি রাজনৈতিক স্লোগান দেওয়া সযত্নে এড়িয়ে চলতেন, যার সিনেমায় আমরা কখনো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা ওড়াতে দেখিনি, তিনি কেন থিয়েটারের ক্ষেত্রে এতটা সরব হলেন? এটা একটা খুব ভালো প্রশ্ন। কেন তিনি এই নাট্য আন্দোলনের একেবারে ফ্রন্টলাইনে গিয়ে দাঁড়ালেন? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। এর উত্তর লুকিয়ে আছে থিয়েটারের মেকানিজম বা তার কাঠামোগত স্বাধীনতার মধ্যে। আচ্ছা, কিভাবে? সত্যজিৎ রায় খুব ভালো করেই জানতেন যে সিনেমা তৈরি করাটা অত্যন্ত ব্যয়বহুল। সেখানে পুঁজির চাপ থাকে, প্রডিউসারের চাপ থাকে, বক্স অফিসের একটা অদৃশ্য সেন্সরশিপ সবসময় কাজ করে। সেটা তো একটা বিশাল বড় ফ্যাক্টর। কিন্তু থিয়েটার হলো তাৎক্ষণিক। থিয়েটার অনেক বেশি স্বাধীন, অনেক বেশি কাঁচা এবং সরাসরি। অর্থাৎ মঞ্চে দাঁড়িয়ে একটা সংলাপ বলা আর হাজার হাজার দর্শকের সাথে সরাসরি কানেক্ট করার মধ্যে যে একটা বুনশক্তি আছে, তিনি সেটাকে সম্মান করতেন। ঠিক তাই। থিয়েটার হল যৌথতার প্রতীক। তিনি উৎপল দত্তের টিনের তলোয়ার বা জার্মান নাট্যকার বার্টল ব্রিক্সটের এপিক থিয়েটারের বিশাল অনুরাগী ছিলেন। আচ্ছা। কারণ তিনি বুঝতে পেরেছিলেন, সমাজে যখন পচন ধরে, যখন চারপাশের সিস্টেম ভেঙে পড়ে, তখন স্বাধীন চিন্তার সবচেয়ে শক্তিশালী দুর্গ হয়ে উঠতে পারে এই থিয়েটার। তাই থিয়েটারের স্বাধীনতা যখন আক্রান্ত হল, তিনি নিজে সেই অন্তর্মুখী স্বভাবকে দূরে সরিয়ে রেখে রাজপথে নামতে দ্বিধা করেননি। দারুণ একটা পয়েন্ট। রাজপথের এই প্রতিবাদী রূপ থেকে এবার একটু ব্যক্তিগত পরিসরে ফেরা যাক। চলুন। আমরা দেখলাম বাইরে তিনি কিভাবে থিয়েটারের স্বাধীনতাকে রক্ষা করছেন, আর ভেতরে ভেতরে তিনি কিভাবে থিয়েটারের মানুষদের নার্সিং বা পরিচর্যা করছেন সেটা জানাও খুব দরকার। বিশেষ করে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে তার নাট্য সম্পর্কের জায়গাটা। আমরা সবাই তাদের সিনেমার জুটির কথা জানি, অপু, ফেলুদা, অমল। কিন্তু থিয়েটারের ক্ষেত্রেও যে সত্যজিৎ রায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের একজন মেন্টর ছিলেন, সেটা কজন জানেন? এই মেন্টরশিপের জায়গাটা ভীষণ অদ্ভুত। আমরা জানি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে বাংলা থিয়েটারের শেষ সম্রাট শিশির কুমার ভাদুরীর খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। হ্যাঁ, সৌমিত্রবাবু তো নিয়মিত শিশির ভাদুরীর কাছে যেতেন। সত্যজিৎ রায় নিজে হয়তো সরাসরি শিশির ভাদুরীর আড্ডায় গিয়ে বসতেন না, কিন্তু সৌমিত্রর কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে শিশির ভাদুরীর কথা শুনতেন। যেন সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন তার কাছে একটা স্পঞ্জের মতো। একদম। যিনি শিশির ভাদুরীর কাছ থেকে থিয়েটারের জ্ঞান শুষে আনতেন, আর সত্যজিৎ সেই জ্ঞানটা নিজের মধ্যে গ্রহণ করতেন। তিনি জানতে চাইতেন শিশির ভাদুরীর কিভাবে স্ক্রিপ্ট পড়েন, কোন বই পড়েন, কিভাবে একটা চরিত্রকে ভাঙেন। আর এর বিনিময়ে সত্যজিৎও কিন্তু থিয়েটারকে দুহাত ভরে দিয়েছেন। ঠিক। সৌমিত্র চট্টোপাধ্যায় যখন নিজে নাটক পরিচালনা শুরু করলেন, ধরুন নাম জীবন বা রাজকুমার, তখন সত্যজিৎ রায় সেই নাটকের লোগো তৈরি করে দিয়েছেন, বুকলেটের প্রচ্ছদ অত্যন্ত যত্ন নিয়ে এঁকে দিয়েছেন। আর সবচেয়ে মজার বিষয় হল কাজের পদ্ধতি আদান প্রদান। সত্যজিৎ রায় সিনেমা পরিচালনার সময় একটা বিখ্যাত লাল খেরোর খাতা ব্যবহার করতেন। হ্যাঁ, ওই খাতাগুলো তো রীতিমতো মিথ হয়ে আছে।
লাল শালু কাপড়ে মোড়ানো, যেগুলো সাধারণত বাংলার ব্যবসায়ীরা হালখাতা হিসেবে ব্যবহার করতেন। একদম সেই লাল খেরোর খাতায় সত্যজিৎ তার সিনেমার প্রতিটি ফ্রেমের স্কেচ, আলোর নোট, মিউজিকের কিউ, এমনকি অভিনেতাদের ডায়লগ পরিবর্তনের খুঁটিনাটি লিখে রাখতেন। একটা গোটা সিনেমার সম্পূর্ণ ব্লু প্রিন্ট থাকত ওই খাতায়। হ্যাঁ, চমকপ্রদ তথ্য হল সৌমিত্র চট্টোপাধ্যায়ও যখন থিয়েটার পরিচালনা করতেন তিনিও ঠিক একইভাবে একটি লাল খেরোর খাতা ব্যবহার করা শুরু করেছিলেন। মঞ্চের কোথায় আলো পড়বে, কোথায় অভিনেতা এসে দাঁড়াবেন, সবকিছুর নিখুঁত নোট থাকত সেখানে। এটা যেন আক্ষরিক অর্থেই এক প্রজন্মের কাছ থেকে আরেক প্রজন্মের হাতে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমের হাতে শিল্পের ব্যাটন তুলে দেওয়া। তা তো বটেই। চলচ্চিত্রের ব্লুপ্রিন্ট কিভাবে থিয়েটারের মঞ্চে সে কাজে লাগছে তার একটা অসাধারণ উদাহরণ। তাছাড়া থিয়েটার কিন্তু সত্যজিৎ রায়ের জন্য শুধু একটা তাত্ত্বিক আগ্রহের জায়গা ছিল না, তার কাছে থিয়েটার ছিল একটা বিশাল কাস্টিং ডিরেক্টরি। নিঃসন্দেহে তিনি নিয়মিত নাটক দেখতেন মূলত নতুন মুখের সন্ধানে। পথের পাঁচালীর হরিহরের চরিত্রে কানু বন্দ্যোপাধ্যায়কে তো তিনি মঞ্চেই প্রথম আবিষ্কার করেন। তাই নাকি? হ্যাঁ, আবার অনেক দশক পরে ঘরে বাইরে ছবির বিমলা চরিত্রের মতো একটি অত্যন্ত জটিল মানসিকতার চরিত্রের জন্য তিনি স্বাতিলেখা সেনগুপ্তকে একটি থিয়েটারের মঞ্চ থেকেই বেছে নিয়েছিলেন। থিয়েটারের কাঁচা মাটি থেকেই তিনি তার সিনেমার প্রতিমাগুলো গড়ে তুলতেন। তাহলে এই সব আলোচনার পর একটা স্বাভাবিক প্রশ্ন মনে আসে। কি প্রশ্ন? যে মানুষটা থিয়েটারের এত গভীরে বিচরণ করছেন, তিনি যখন নিজের সিনেমাগুলো বানাচ্ছেন তখন কি সেই থিয়েট্রিক্যাল বা নাটুকে প্রভাব সম্পূর্ণ মুছে ফেলতে পেরেছিলেন? আমি এই ডিপ ডাইভের প্রস্তুতির সময় পথের পাঁচালী আবার দেখছিলাম। আচ্ছা। একটা দৃশ্য আমাকে খুব ভাবিয়েছে। সেই দৃশ্যটা যেখানে সর্বজয়া উঠোনে বসে দুর্গার গায়ে হাত তুলছেন, তাকে মারছেন। পুরো দৃশ্যটার মধ্যে কেমন যেন একটা আবদ্ধ ভাব আছে। ঠিক বলেছেন। মনে হচ্ছে যেন তারা খোলা উঠোনে নেই, একটা ঘেরা মঞ্চের উপর দাঁড়িয়ে আছে। আপনার এই পর্যবেক্ষণটা একদম নিখুঁত। সত্যজিৎ রায় খুব সচেতনভাবেই ওই দৃশ্যটাকে থিয়েটারের একটা সেটের মতো করে সাজিয়েছিলেন। আপনি যদি দৃশ্যটার মেকানিজম বা ব্লকিং খেয়াল করেন, দেখবেন সত্যজিৎ ওই গ্রামীণ উঠোনের চারপাশে তারে কয়েকটি কাপড় বা শাড়ি ঝুলিয়ে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, কাপড়গুলো বাতাসে উড়ছিল। ঠিক, ওই ঝুলন্ত কাপড়গুলো আসলে আক্ষরিক অর্থেই একটা প্রসিনিয়াম থিয়েটারের উইংস বা পর্দার কাজ করছিল। চরিত্রগুলো সেই পর্দার আড়াল থেকে প্রবেশ করছিল এবং বেরিয়ে যাচ্ছিল। ও বাপরে, তাই তো? এটি একটি নিরেট থিয়েট্রিক্যাল সেটআপ, যাকে তিনি অত্যন্ত সুনিপুণভাবে নিও রিয়েলিজম বা বাস্তববাদী সিনেমার ভাষায় অনুবাদ করেছিলেন। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? তিনি শুধু বলতেন সিনেমার ভাষা আলাদা, কিন্তু ভেতরে ভেতরে থিয়েটারের ব্যাকরণ ঠিকই প্রয়োগ করতেন। একদম। পথের পাঁচালীতেই তো আবার সেই বিখ্যাত যাত্রাপালা দৃশ্যটি আছে, যেখানে ওই রাজা রাক্ষসের লড়াই বা যাত্রার চড়া সংলাপ অপুর শিশু মনে এক বিশাল মনস্তাত্ত্বিক আলোড়ন তুলেছিল। হ্যাঁ, ওই গ্রামীণ থিয়েটার দেখেই তো অপু টিনের মুকুট পরে নিজের মনেই একটা অন্য জগতে চলে গিয়েছিল। অপুর সেই রূপান্তরের জায়গাটা পুরোটাই থিয়েটার থেকে অনুপ্রাণিত। ঠিক। এবার যদি আমরা তার পরশপাথর ছবির দিকে তাকাই, সেখানেও একটা দারুণ নাট্যপ্রভাব দেখা যায়। ছবিটিতে কালী ব্যানার্জির একটি বিখ্যাত টেলিফোন দৃশ্য আছে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। তিনি ফোনে একটানা কথা বলে যাচ্ছেন, কিন্তু অপর প্রান্তে কে আছে তা দর্শক দেখতেও পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না। আমি কোথাও একটা পড়েছিলাম যে এই দৃশ্যটার অনুপ্রেরণা নাকি একটা বিদেশি নাটক থেকে এসেছিল। ঠিক তাই, প্যাডি চায়েস্কির লেখা অত্যন্ত বিখ্যাত ইংরেজি নাটক মার্টিতে ঠিক এরকম একটি দৃশ্য ছিল, যেখানে একজন কসাই ফোনে কথা বলে আর দর্শক শুধু তার দিকের কথাটাই শোনে। ও আচ্ছা। সত্যজিৎ এই থিয়েট্রিক্যাল কৌশলটা নিজের সিনেমায় হুবহু ব্যবহার করেছিলেন। যখন দর্শক অপর প্রান্তের কথা শুনতে পায় না, অনেকটা সেই তপতি নাটকের অ্যাবস্ট্র্যাক্ট সেটের মতো, যেখানে দর্শককে নিজের মনে ছবি আঁকতে হতো। সবকিছু কেমন একটা সুতোর বাঁধনে মিলে যাচ্ছে, তাই না? একদমই তাই। এরপর আসে তার দেবী ছবির কথা। সেখানে সেকালের সমাজ ব্যবস্থার পচন বোঝাতে তিনি দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক সধবার একাদশীর একটি দৃশ্যকে খুব বুদ্ধিদীপ্তভাবে ব্যবহার করেছিলেন। হ্যাঁ, সধবার একাদশী নাটকটি ছিল তৎকালীন সমাজের অবক্ষয়, মদ্যপান এবং বাবু কালচারের একটা তীব্র সমালোচনা। সত্যজিৎ তার দেবী ছবিতে উমাপ্রসাদ এবং তার বন্ধুদের কলকাতায় বসে এই নাটকটি দেখার দৃশ্যটি রাখেন। এর মাধ্যমে তিনি আসলে ছবির মূল থিম, কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের বিরুদ্ধে আধুনিকতার যে লড়াই, তার একটা ঐতিহাসিক ও নৈতিক প্রেক্ষাপট তৈরি করেছিলেন।
এই নৈতিক প্রেক্ষাপটের বিষয়টা তার শেষ দিকে ছবিগুলোতে আরও প্রবলভাবে ফিরে আসে। যেমন ধরুন গণশত্রু এবং শাখা প্রশাখা। গণশত্রু তো এমনিতেই হেনরিক ইবসেনের বিখ্যাত নাটক অ্যান এনিমি অব দ্য পিপল অবলম্বনে তৈরি। কিন্তু সত্যজিৎ তো মূল নাটকের শেষে একটা বড়সড় পরিবর্তন করে দিয়েছিলেন। হ্যাঁ, এবং সেই পরিবর্তনটাই প্রমাণ করে সত্যজিতের কাছে থিয়েটারের আসল অবস্থানটা কোথায় ছিল। কিভাবে? ইবসেনের মূল নাটকের শেষে দেখা যায় সত্যবাদী নায়ক সমাজের সবার দ্বারা প্রত্যাখ্যাত হয়ে একেবারে একা হয়ে গেছেন। ইবসেন দেখাতে চেয়েছিলেন যে মানুষটা সত্যের পক্ষে দাঁড়ায় সে পৃথিবীতে সবচেয়ে বেশি একা। আচ্ছা। কিন্তু সিনেমায় তো এমনটা হয়নি। না, সত্যজিৎ রায় তার ছবিতে এই চরম হতাশাটা মানতে পারেননি। তিনি দেখালেন ডাক্তার অশোক গুপ্ত যখন দুর্নীতি বিরুদ্ধে লড়তে গিয়ে সম্পূর্ণ একা হয়ে পড়ছেন, তখন শহরের থিয়েটার দলের তরুণেরা স্লোগান দিতে দিতে তার বাড়ির সামনে এসে দাঁড়াচ্ছে। তারা তার পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। অর্থাৎ থিয়েটার এখানে আক্ষরিক অর্থেই রক্ষাকর্তা হয়ে উঠছে। একদম। আবার শাখা প্রশাখা ছবিতেও সেই একই সুর। সেখানে নীতিবান চরিত্রটি যখন চারপাশের দুর্নীতি দেখে হাঁপিয়ে ওঠে, তখন সে তার লোভনীয় চাকরি ছেড়ে দিয়ে একটি থিয়েটার দলে যোগ দেয়। তার মানে সত্যজিতের কাছে থিয়েটার শুধু বিনোদন বা শিল্পের একটা মাধ্যম ছিল না। থিয়েটার ছিল তার কাছে একটা মরাল কম্পাস বা নৈতিকতার মানদণ্ড। সমাজ যখন চারপাশ থেকে পচে যাচ্ছে, দুর্নীতি গ্রাস করছে, তখন থিয়েটারই হল স্বাধীন আর সৎ চিন্তার শেষ আশ্রয়স্থল। এই জায়গাটাতেই সত্যজিৎ রায় অন্যান্য পরিচালকদের থেকে আলাদা হয়ে যান। তিনি থিয়েটারকে শুধু কলাকৌশল ধার করার জায়গা হিসেবে দেখেননি, তিনি থিয়েটারকে একটা আদর্শ হিসেবে সেলুলয়েডে ওমর করে গেছেন। সত্যি, আজকের এই আলোচনাটা বহু চেনা ধারণাকে ভেঙে নতুন করে ভাবতে শেখায়। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো জার্নিটার দিকে ফিরে তাকাই, একজন মানুষ যিনি স্টেজ ফ্রাইটে ভুগতেন, মঞ্চে উঠতে যার বুক কাঁপত, তিনিই কিনে একটা গোটা জীবন ধরে থিয়েটারকে আগলে রেখেছেন। হ্যাঁ, ভাবলে অবাক লাগে। তিনি মঞ্চের জন্য বিমূর্ত সেট বানিয়েছেন, সেন্সরশিপের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো তরুণ নাট্যকর্মীদের নেপথ্য থেকে সাহায্য করেছেন, আর নিজের চলচ্চিত্রে থিয়েটারকে দুর্নীতির বিরুদ্ধে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এখানে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হল, কোনো একটা মাধ্যমের প্রতি যদি গভীর ভালোবাসা আর শ্রদ্ধা থাকে, তবে স্পটলাইটে না দাঁড়িয়েও তাকে কিভাবে সমৃদ্ধ করা যায়। একদম ঠিক। সত্যজিৎ রায়ে সিনেমার লোক হয়েও থিয়েটারে মেকানিজম, তার দর্শন আর তার রাজনৈতিক শক্তিকে নিজের কাজের মধ্যে এমনভাবে মিশিয়ে দিয়েছেন যা আজও আমাদের বিস্মিত করে। সেই মাস্টার শেফের উপমাটিতেই যদি ফিরে যাই, তিনি হয়তো জনসম্মুখে অন্যের রান্নাঘরে নিজে রান্না করতে ভয় পেতেন, কিন্তু সেই রান্নাঘরের প্রতি তার তীব্র কৌতূহল ছিল। আর সেই কৌতূহল থেকেই তিনি নিজের সৃষ্টিতে এমন কিছু অদ্ভুত সুন্দর মশলা যোগ করেছিলেন যা তার সিনেমাকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। ঠিক তাই। তবে বিদায় নেওয়ার আগে শ্রোতাদের জন্য একটি নতুন ভাবনার কথা বলা যাক। একবার ভাবা যাক তো, শান্তিনিকেতনের সেই দিনগুলোতে রামকিঙ্কর বেইজ যদি সত্যিই সত্যজিৎ রায়ের স্টেজ ফ্রাইট বা মঞ্চভীতি কাটাতে পারতেন, তাহলে কি হতো কে জানে। হ্যাঁ, মানে যদি 1940-এর দশকে সত্যজিৎ রায় চলচ্চিত্রের বদলে থিয়েটারকেই তার প্রধান মাধ্যম হিসেবে বেছে নিতেন, তাহলে কি হতো? হয়তো আজকের ভারতীয় থিয়েটারের ইতিহাসটাই অন্যভাবে লেখা হতো। দারুণ একটা পয়েন্ট। হয়তো আমরা পেতাম এমন এক সত্যজিৎকে যার নির্দেশনায় মঞ্চে তৈরি হতো সেলুলয়েডের মতোই এক বিশাল মায়াবী জগৎ, আর সেই লাল খেরোর খাতায় লেখা থাকত কেবলই মঞ্চের আলো আধারির গল্প। আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।